সবাইকে আমার চ্যানেলে স্বাগত। গত ১৬ এবং ১৭ তারিখে ফুড এসআইয়ের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে, সে বিষয় নিয়ে আলোচনা করতে কয়েকটা ভিডিও আমি পরপর প্রকাশ করব। ৬ টা শিফটের যে পরীক্ষা হয়েছে সমস্ত প্রশ্ন আমি প্রত্যেকটা শিফটের প্রশ্ন ২ টো করে ভিডিওতে আমি দিয়ে দেব। মানে ১২ টা ভিডিও পরপর আমি দেব। প্রশ্নগুলো তোমরা পেয়ে গেছো বেশিরভাগ। প্রশ্ন আমি কিছু পেয়েছি, সেগুলো আজকের ১ম শিফটের প্রশ্ন। এটাকে নিয়ে আজকে আলোচনা করছি। তার আগে একটা কথা বলা প্রয়োজন, সেটা হলো একটা প্রশ্নকে বহুভাবে আমরা উত্তর করতে পারি। বহুভাবে উত্তর করতে পারি। কিন্তু তার মধ্যে আমি সহজবোধ্যভাবে উত্তর করার চেষ্টা করি। কেবলমাত্র সেই সমস্ত ছেলেদের জন্য যারা অঙ্কটা কম বোঝে। যারা অঙ্কটা ভালো বোঝে এই সমস্ত প্রশ্ন নিয়ে তাদের কাছে কোনো মাথা ব্যথার কারণও নয়। তাদের কাছে কোনো জটিল সমস্যা হয় না। অল্প কয়েকটা প্রশ্ন বাদে বাকি প্রশ্ন তাদের কাছে সবই সহজ। আমি শুধু সহজবোধ্যভাবে করার চেষ্টা করি ততটুকুই। যেভাবে করলে একটা খুব সাধারণ মানের ছেলে যারা অঙ্ককে ভয় পায় বিশেষত, তারা অঙ্কটা সহজে করতে পারে। অঙ্ক করার অনেক পদ্ধতি আছে কিন্তু আমি এভাবেই করব যাতে করে যারা অঙ্ক কম বোঝে তারা সহজে করতে পারে। যাক আজকের তাহলে প্রশ্ন শুরু করছি। প্রথমে একটা টাইম অ্যান্ড ডিসট্যান্স এর প্রশ্ন। আকাশ সকাল ৬ টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল ১০ টায় ব্যাঙ্গালোরে পৌঁছয়। প্রকাশ ৮ টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে সকাল ১১টা ৩০ মিনিটে মুম্বাইতে পৌঁছয়। কোন সময় তারা একে অন্যকে অতিক্রম করবে? তাহলে একজনের নাম আকাশ, একজনের নাম প্রকাশ। এটা এটা ধরা যাক মুম্বাই, আর এটা ঠিক আছে? আর ব্যাঙ্গালোর। বিএল লিখলাম ব্যাঙ্গালোর। তাহলে এখান থেকে এখানে আকাশ এখান থেকে শুরু করে, ও বলা হচ্ছে সকাল ৬ টায় 6 AM ও পৌঁছে যাবে এখানে ৬টা থেকে ১০ টায় পৌঁছে যাবে। 10 AM এ পৌঁছে যাবে। আর দ্বিতীয় জন যে শুরু করেছে সে ব্যাঙ্গালোর থেকে এদিকে আসছে। সে শুরু করেছে সকাল ৮ টায়। 8 AM এখানে পৌঁছবে ১১টা ৩০ মিনিটে। দুজনের কখন দেখা হবে? তো আমরা ১ম জন ছিল আকাশ। ১ম জনের নাম ছিল আকাশ। দ্বিতীয় জনের নাম ছিল প্রকাশ। অঙ্কটা শুরু হবে কখন? অঙ্কটা শুরু হবে প্রকাশ যাত্রা শুরু করলে। প্রকাশ যাত্রা শুরু করেছিল কটায়? ৮ টায়। তাহলে ওই ৮ টার সময় আকাশের অবস্থান বুঝতে হবে। ৬ টায় পৌঁছয় ৬ টায় শুরু করে ১০ টায় পৌঁছয়। এখন বাজে ৮ টা। ৬ টা এবং ১০ টার মাঝখানে সময় ঠিক ৮ টা। তার মানে অর্ধেকটা রাস্তা চলে এসেছে। এই অর্ধেকটা রাস্তা কিন্তু চলে এসেছে। আকাশ তাহলে এখানে নেই। ৬ টায় বেরিয়ে এখানে ৮ টার সময় আকাশ এখানে পৌঁছে গেছে। আকাশ এখান থেকে এইটুকু জায়গা রাস্তাটা যেতে আর কত সময় লাগবে? ২ ঘন্টা। এই ২ ঘন্টা তখন কিন্তু আকাশ যখন এখানে, প্রকাশ তখন এখানে, আকাশ যাবে ওদিক থেকে প্রকাশ আসবে। এবার আমাদের কখন দেখা হবে সেটাই আমাদের প্রশ্ন। তাহলে আকাশ এবং প্রকাশ। আকাশের সময় লাগে কত? ৬টা থেকে ১০ টায় পৌঁছয় মানে ওর সময় লাগে ৮ ঘন্টা। প্রকাশের ৮টা থেকে ১১:৩০ তাহলে সময় লাগে কত? ৩.৫ ঘন্টা। ৩ ঘন্টা ৩০ মিনিট। তাহলে এদের সময়ের অনুপাত কত? এটাকে কাটলে কত হচ্ছে? ৮:৭। ঠিক আছে? ৩.৫ মানে ৭/২। ঠিক আছে? সরি। এর সময় লাগে ৪ ঘন্টা, ওর সময় লাগে ৩.৫ ঘন্টা। তাহলে ৪ এবং ৩.৫ এর অনুপাত করলে কত পাচ্ছি? 8:7। এটা হচ্ছে টাইম রেশিও। তাহলে স্পিড রেশিও কি হবে? স্পিড রেশিও কত হবে? তাহলে 7:8। তাহলে আকাশের গতি ৭, প্রকাশের গতি হচ্ছে ৮। তাহলে যখন দুজনে একই সঙ্গে আসবে তখন আকাশ যাবে ৭ ভাগ, আকাশ যাবে ৭ ভাগ, এদিক থেকে প্রকাশ আসবে ৮ ভাগ। তাহলে এই মোট ১৫ ভাগ রাস্তার মধ্যে আকাশ যাবে ক ভাগ? ৭ ভাগ। গিয়ে আকাশ প্রকাশের সঙ্গে দেখা করবে। তাহলে এইটা যদি মাঝামাঝি জায়গা হয় তার থেকে একটু কম রাস্তা যাবে আকাশ, ওদিকে প্রকাশ একটু বেশি রাস্তা আছে, এদিকে কিন্তু দুজনে দেখা হবে। তাহলে এই জায়গায় যেতে কত সময় লাগে? তাহলে আকাশ এখান থেকে এই পর্যন্ত যেতে, আকাশের দিক থেকে আমরা যে অঙ্কটা করি, তাহলে আকাশ এখান থেকে এখানে যেতে ক ঘন্টা সময় লাগে? ২ ঘন্টা। ২ ঘন্টা মানে কত? ১২০ মিনিট। এই টোটাল এই রাস্তাটুকুর কত অংশ যাবে? ১৫ ভাগের ৭ ভাগ যাবে। তাহলে ৭/৭/১৫ অংশ যেতে কত সময় লাগে? তাহলে ১৫/৭ কাটাকাটি করলে কত পাচ্ছি? ৫৬ মিনিট। তাহলে কত মিনিট পরে দেখা করবে? এখান থেকে ৮ টার সময় ছাড়বে, ৫৬ মিনিট পরে ও প্রকাশের সঙ্গে দেখা করবে। যদি আমরা প্রকাশের দিক থেকে করি, তাহলে প্রকাশ পুরো রাস্তাটা আসে কত সময় নেয়? ৩.৫ ঘন্টা। ৩.৫ ঘন্টা মানে ৩/৬ = ১৮, ৩ = ২১, ২১০ মিনিট সময় নেয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে সময় নেয় ২১০ মিনিট। তাহলে এই অর্ধেকটা রাস্তা আসতে কত সময় নেবে? তাহলে অর্ধেকটা রাস্তা আসতে গেলে সময় নেবে অর্ধেক, হাফ গুণ করতে হবে। কিন্তু অর্ধেকটা রাস্তা শুধু দেখা হবে না। এখান থেকে এই পর্যন্ত ১৫ ভাগ রাস্তা, ১৫ ভাগের মধ্যে প্রকাশ আসবে কত? ৮ ভাগ। তাহলে এর সঙ্গে গুণ করতে হবে কত? ৮/১৫।
আবার বলছি এই অংশটা, প্রকাশ এখান থেকে এই পর্যন্ত আসতে সময় নেয় কত? 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট আর 210 মিনিট। তাহলে অর্ধেকটুকু রাস্তা আসতে কত সময় নেবে? অর্ধেকটুকু আসতে সময় নেবে তার হাফ সময় নেবে। এবার এই অর্ধেকটা রাস্তার কতটা অংশ আসবে? এটা 15 ভাগে ভাগ আছে। কটা? এখান থেকে এই পর্যন্ত 15 ভাগের মধ্যে প্রকাশ আসবে কত? 8 ভাগ। তাহলে 8 করতে হবে। তাহলে 15 গুণ 30, 30 আর এটা কাটে কত? 7। তো 7 আর কত? 56 মিনিট। যেভাবেই করি না কেন উত্তর হচ্ছে 56 মিনিট। তাহলে 8টার পরে কত সময় পরে দেখো? 56 মিনিট পরে। তাহলে উত্তর হবে 8টা 56। অঙ্কটাকে একটু বিস্তারিতভাবে করলাম, ঠিক আছে, যাতে করে সবাই বুঝতে সুবিধে হয়। পরের প্রশ্ন, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100, তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে দুটো সংখ্যা, একটা এ একটা বি, দুটো সংখ্যার অঙ্ক যা বলেছে বুঝি আমরা, সংখ্যা দুটোর বর্গের সমষ্টি কত বলতে? 100। আর সংখ্যা দুটোর বর্গের পার্থক্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান করলে কত হবে? 8। তাহলে এখান থেকে সলভ করলে এ স্কোয়ারের মান, বি স্কোয়ারের মান থেকে এ বি এর মান সব পেয়ে যাবে। কিছু করার দরকার নেই। তুমি দেখো এই 100, 100 হচ্ছে দুটো সংখ্যার দুটো বর্গ সংখ্যার সমষ্টি। তোমরা সবাই জানো, চাকরির পরীক্ষা যখন দিচ্ছ সবাই জানো 6 এর স্কোয়ার এবং 8 এর স্কোয়ার যোগ করলে কেবলমাত্র কত হয়? 10 এর স্কোয়ার, তার মানে 100। তাহলে এখানে সংখ্যা দুটো কি? একটা এ এবং একটা বি। একটা এর মান কত? 6, বি এর মান কত? 8। তাহলে উত্তরে চেয়েছে সংখ্যা দুটোর যোগফল কত? এ প্লাস বি এর মান চেয়েছে। তাহলে এ প্লাস বি এর মান 6 প্লাস 8, 8 6 কত? 14। আর এদের বর্গের পার্থক্যই 28। তাহলে এখান থেকে সলভ করে নিতে পারি, অথবা আমরা এইভাবেও। 3 নম্বর অঙ্ক, 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। 6 বছর পরে সুশীলের বয়স স্নেহালের বয়স 5/3 গুণ হবে। স্নেহালের বর্তমান বয়স কত? একজন সুশীল, এস ইউ লিখলাম, আর স্নেহাল SN লিখলাম। তাহলে 6 বছর আগে 6 ইয়ার্স এগো, কারণ 6 বছর আগে মানে -6 ইয়ার্স। 6 বছর আগে এই সুশীলের বয়স ছিল স্নেহালের বয়সের 3 গুণ। তাহলে এদের বয়সের অনুপাত ছিল 3:1। 6 বছর পরে মানে আরো 6 বছর পরে যেতে হয়, এখন থেকে আরো 6 বছর। তখন সুশীলের বয়স হচ্ছে স্নেহালের বয়সের 5/3 গুণ হবে। তার মানে এর বয়স হবে 5, তখন অনুপাত হবে 5:3। তাহলে মাঝখানে ছিল এদের বয়স, ঠিক আছে? তাহলে মাঝখানে ছিল এদের বয়স, ঠিক আছে? এখান থেকে করলে আমরা পাবো জাগে। তাহলে প্রত্যেকের বয়স কয় ভাগ করে বেড়েছে? 2 ভাগ করে বেড়েছে। সুশীলের 3 থেকে 5 হয়েছে, স্নেহালের 1 থেকে 3 হয়েছে, মানে 2 ভাগ বেড়েছে। 2 ভাগ বেড়েছে কত? -6 আর +6 ডিফারেন্স কত? 12 বছর। তাহলে এই 2 ভাগটাই হচ্ছে 12 বছর। 2 ভাগটা কত? 12 বছর। তাহলে 1 ভাগটা কত হবে? 6 বছর। তার মানে 6 বছর আগে, এখন থেকে 6 বছর আগে স্নেহালের বয়স কত ছিল? 6 বছর। কি হচ্ছে বর্তমানে স্নেহালের বয়স কত? 6 বছর আগে ছিল 6, আর এখন বয়স আরো 6 বেড়ে কত হচ্ছে? 12 বছর। তা স্নেহালের বয়স কত? 12 বছর। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ 4 কিমি বেগে এবং বাকি অংশ 5 কিমি বেগে অতিক্রম করে। মোট দূরত্ব কত? তাহলে অনিতা বলে একজন, সে যায় মোট 1 ঘন্টা 24 মিনিট। 1 ঘন্টা 24 মিনিট, তার মানে 84 মিনিট যায়, ঠিক আছে? যা রাস্তা তার বলা হয়েছে, যেটা বলেছেন 2/3 রাস্তা যায়, তার গতি হচ্ছে কত? 4 কিলোমিটার। আর বাকি রাস্তা মানে 1/3 রাস্তা যায় কত? 5 কিলোমিটার। তাহলে পুরো রাস্তাটা কত ছিল? ডিস্টেন্সটা কত ছিল আমরা বলবো। তাহলে আমরা সবাই জানি ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? টাইম, ঠিক আছে? তাহলে প্রথম রাস্তাটা মনে করে 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার। তাহলে পরের রাস্তাটা কত হবে? 1 কিলোমিটার। এই 2 কিলোমিটার রাস্তার গতি কত ছিল? 4 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার রাস্তা 4 কিলোমিটার গতিতে যদি যায়, তাহলে 2/4 মানে আধ ঘন্টা সময় লাগবে, তার মানে 30 মিনিট সময় লাগবে। আর 1 কিলোমিটার রাস্তা যদি 5 কিলোমিটার গতিতে যায়, তাহলে সময় লাগবে 1/5 ঘন্টা। 1/5 ঘন্টা মানে কত? 12 মিনিট। তাহলে এখানে রাস্তা কত আমাদের? 3 কিলোমিটার, সময় লাগলো কত? 42 মিনিট। তাহলে 42 মিনিট যদি সময় হয়, তাহলে হবে 3 কিলোমিটার, সময় কত বলছে? 84 মিনিট। তাহলে ডবল সময় আছে, তাহলে রাস্তাটা ডবল হবে, তার মানে কত? 6 কিলোমিটার। আবার বলছি, তাহলে রাস্তাটা ওই 3 ভাগের 2 ভাগ, মোট রাস্তা আমি কত বলেছি? 3 কিলোমিটার।
তার মধ্যে প্রথম 2 কিলোমিটার গেছে, কত গতিতে? 4 কিলোমিটার। 2 কিলোমিটার রাস্তা 4 কিলোমিটার গতিতে গেলে 2/4 মানে আধ ঘন্টা সময় লাগবে 30 মিনিট। পরের 1 কিলোমিটার রাস্তা যেতে 5 কিলোমিটার বেগে সময় লাগবে কত? 12 মিনিট। তাহলে টোটাল সময় লাগলো 42 মিনিট হলে রাস্তা কত? 3 কিলোমিটার। 84 মিনিট হলে রাস্তা কত? পরের অঙ্ক, 15টি সংখ্যার গড় হলো 7। এদের মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় হচ্ছে 9.5। মাঝের সংখ্যাটি কত? তাহলে আমি এখানে লিখলাম নাম্বার, এখানে লিখলাম অ্যাভারেজ। অঙ্কে বলেছে 15টা সংখ্যার গড় 7। এই 15টার মধ্যে প্রথম 8টা তার গড় হচ্ছে 6.5, শেষ 8টা লাস্ট 8 নাম্বারের গড় হচ্ছে 9.5। তাহলে দেখো 15টা সংখ্যার গড় কত? 7। এখানে 8টা কত? 16টা সংখ্যা আছে, তাদের গড় এগিয়ে দিয়েছে। তাহলে এই মাঝখানের সংখ্যাটা, যে সংখ্যাটা মাঝখানে দুবার নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, এখানে 8 8 16, তার মানে মাঝখানের সংখ্যাটা, তাহলে 8 নাম্বারটা কত? মাঝখানের সংখ্যাটা কি? আমরা বহুভাবে করতে পারি, ঠিক আছে? তাহলে আমি যেভাবে করছি, তাহলে সবার গড় কত এখানে মনে রাখতে হবে। 15 থেকে কত? 8 8 16 বেশি, ঠিক আছে? তাহলে সবার পাওনা কত? 7। তাহলে 8 এর পাওনা কত? 7। এখানে কত কম হয়েছে? হাফ করে কম হয়েছে। কত করে কম হয়েছে? এখানে হাফ করে কম নিয়েছে কজন? 8 জন। তাহলে হাফ ইন্টু 8, তার মানে 4 কমে যাচ্ছে। এখানে 7 নেওয়ার কথা নিয়েছে কত? 9.5, মানে আড়াই করে বেশি নিয়েছে। 2.5 করে 7-এর থেকে 9.5 মানে আড়াই করে বেশি নিয়েছে। তাহলে এর থেকে আড়াইয়ের সঙ্গে 8 গুণ করলে কত পাচ্ছি? 20। তাহলে এর সঙ্গে যোগ হবে কত? তাহলে 4 থেকে 7 থেকে 4 বিয়োগ করলে 3, 3 প্লাস 20 কত? 23। এটাকে আমরা একসঙ্গে করতে পারতাম। তাহলে আমরা লিখতে পারতাম 7, ঠিক আছে? মাইনাসের থেকে এই মাইনাসের থেকে প্লাসটা বেশি, মানে কিন্তু প্লাস হবে। তাহলে এই উভয় সংখ্যা কত আছে? 8। আর ঠিক আছে, 7 এবং 9.5 বিয়োগ করে কত? আড়াই, 2.5। আর 7 থেকে 6.5 বিয়োগ কত? 0.5। তাহলে আড়াই থেকে 2 বিয়োগ, আড়াই থেকে 0.5 বিয়োগ করলে কত? যে 2, 2 ইন্টু 8 16, 16 7 কত? 23। এখানে করতে পারছো। বা তুমি সরাসরি যদি গুণ করো তাহলে কত? তাহলে আমরা লিখবো 8 ইন্টু 9 6 কত? 15 1 16। এই দুটো যোগ করে দাও। 9 9 6 15 1 16। তাহলে 8 16 128, তার থেকে বাদ যাবে 15 ইন্টু কত? 7। তাহলে 8 16 কত? 128, তার থেকে বাদ যাবে 105। তাহলে পাবো কত? 30। যেভাবেই করবে উত্তর হবে, কোনো অসুবিধা নেই। পরের অঙ্ক, প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হতো 35 কিলোমিটার, 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? একজন লোক গেল কত? 12 ঘন্টা গেল। প্রথম ঘন্টায় তার গতি কত বলেছে? প্রথম ঘন্টায় গতি ছিল 35 কিলোমিটার, আর প্রতি ঘন্টায় গতি 2 কিলোমিটার করে বাড়ে। তাহলে শেষ ঘন্টায় বা 12th আওয়ারে 12তম ঘন্টায় গতি কত হবে? তাহলে প্রথম ঘন্টায় গতি 35 কিলোমিটার, 12তম ঘন্টায় তাহলে 35 তো থাকবেই, আর 1 থেকে 12 তার ডিফারেন্স কত? 11 বার গতি বাড়বে কত কিলোমিটার করে? 2 কিলোমিটার। তাহলে 11 গুণ 2 22, 22 প্লাস 35 মানে 57। তাহলে প্রথম ঘন্টায় গতি হচ্ছে 35, পরের ঘন্টায় গতি হচ্ছে 57। তাহলে এভাবে 12 ঘন্টায় মোট কতটা রাস্তা যাবে? তাহলে এখানে অঙ্কটা মনে রাখতে হচ্ছে, প্রথম ঘন্টায় যাচ্ছে কত? 35, পরের ঘন্টায় 2 বেড়ে কত হচ্ছে? 37, তার পরের ঘন্টায় আরো 2 বেড়ে কত হবে? 39। এইভাবে বাড়ে। তার মানে এটা সমান্তর প্রগতির অঙ্ক। এখানে তোমার ফর্মুলা লাগবে, সামের ফর্মুলা লাগবে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু n/2। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু n/, যদি সংখ্যাগুলোর পার্থক্য সমান হয় তাহলে ফর্মুলা লাগবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু n/2। n মানে কতগুলো সংখ্যা। তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা, মানে প্রথম ঘন্টায় কত গেছিল? 35 কিলোমিটার। শেষ ঘন্টায় কত গেছিল? 57 কিলোমিটার। তাহলে 57 কিলোমিটার প্রথম যোগ শেষ হল। কিন্তু কি লিখতে হবে? n/2, মানে কত ঘন্টা গেছিল? 12 ঘন্টা, মানে n এর ভ্যালু 12, 12/2। ব্যাস, যোগ করলেই এবারে উত্তর হয়ে যাবে। এই দুটো যোগ করলে কত পাচ্ছি? 92। আর 12 আর 2 কাটাকাটি করলে কত? 6, 6 9 54, 6 2 12, মানে 552 কিলোমিটার রাস্তা যায়। তাহলে এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে, না হলে 12 বার লিখে যোগ করতে হবে।
সেই জন্য আমি পরীক্ষার আগেই বলে দিয়েছিলাম এপি সিরিজের যে ফর্মুলাগুলো আছে সেগুলো ভালো করে দেখি। পরের অঙ্ক, সমীর এবং তনুজার বয়সের অনুপাত 8:15। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:18। তাদের বয়সের পার্থক্য কত? তাহলে সমীর এবং তনুজা তাদের বর্তমান বয়সের অনুপাত, প্রেজেন্ট রেশিও হচ্ছে 8:15, 8:15। আর 9 বছর পরে প্লাস 9 ইয়ার্স, 9 বছর পরে এই অনুপাতটা হবে 11:8। উত্তরে যে দুজনের বয়সের পার্থক্য কত? সমীর এবং তনুজার বয়সের পার্থক্য কত? তনুজা এবং সমীরের বয়সের পার্থক্য কত? খুব সহজভাবে দেখ। তাহলে এই 9 বছর যে সময়ে 9 বছর 8 থেকে কত হচ্ছে 11, 15 থেকে হচ্ছে 18, মানে ক ভাগ করে সমান? তাহলে 3 ভাগ বেড়েছে। বয়স 3 ভাগ করে বেড়েছে কত বছরে? 9 বছর। 3 ভাগ সমান 9। তাহলে দুজনের বয়সের পার্থক্য, একজন 8, একজন 15, তাহলে ডিফারেন্স কত? 7। 3 ভাগ সমান যদি 9 হয় তাহলে এই 11 আর 18 বিয়োগফল কত? 7। 3 ভাগটা যদি 9 হয় তাহলে 1 ভাগটা কত হবে? 3। তাহলে এই 7 ভাগটা কত হবে? 7 দিয়ে গুণ করবে। 3 সাথে কত? 21 বছর। দুজনের বয়সের পার্থক্য কত ছিল? 21 বছর। আবার বলছি, দুজনের বর্তমান বয়সের অনুপাত 8:15। 9 বছর পরে হবে 11:18। তাহলে 8 থেকে 11 হবে, 15 থেকে 18, মানে 3 ভাগ করে সময় বাড়বে। 3 ভাগ সময় বাড়বে কত বছরে? 9 বছরে। তাহলে 1 ভাগটা কত? নিশ্চয়ই 3 বছর। দুজনের বয়সের পার্থক্য কত? 18 আর 11 বিয়োগফল কত? 7। তাহলে 1 ভাগ 3, 7 ভাগ কত? 21 বছর। পরের অঙ্ক, শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 6 মাইল। নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে? একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এ শহরটা এখানে, এ থেকে বি শহরের দূরত্ব কত বলেছে? 5 কিলোমিটার। আর বি থেকে সি এর দূরত্ব কত? 6 কিলোমিটার। তাহলে বিটা এখানে, সিটা তো এদিকে হতে পারে। তাহলে বি থেকে সি নাকি? তাহলে বি থেকে সি এর দূরত্ব কত বলেছে? 6 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা এখানে, ঠিক আছে, সিটা এখানে হতে পারে। তাহলে ন্যূনতম দূরত্ব কত হতো? তাহলে হতো 1 কিলোমিটার। বলছি আমি সর্বোচ্চ দূরত্ব কত? বি এখানে সি এদিকেও হতে পারে। তাহলে যা দূরত্ব হতো, বি এদিকে আছে, সিটা যদি এদিকে আমরা দিই নাকি, তাহলে বি থেকে সি এর দূরত্ব কত? 6 কিলোমিটার। তাহলে এ থেকে বি এর দূরত্ব 5 কিলোমিটার, বি থেকে সি এর দূরত্ব 6 কিলোমিটার। তাহলে সর্বোচ্চ দূরত্ব কত? তাহলে 6 5 11। যদি বলতো ন্যূনতম দূরত্ব কত, তাহলে ন্যূনতম দূরত্ব বললে কিন্তু সিটা এদিকে দিয়ে দিতাম, তাহলে এদের দূরত্ব কত হতো? 1 কিলোমিটার। তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ দূরত্ব, তাহলে সর্বোচ্চ দূরত্ব 6 5 কত? 11। পরের প্রশ্ন, রাম ও শ্যাম একসাথে একটা কাজ করতে পারে 8 দিনে। রাম নিজে ওই কাজটি 12 দিনে করতে পারে, শ্যাম কত দিনে করতে পারে? ঠিক আছে, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো রাম এবং শ্যাম করে কত? 8 দিনে। ঠিক আছে, রাম ওই কাজটা করতে পারে কদিনে? 12 দিনে। উত্তরে দিয়েছে শ্যাম। তাহলে 8 আর 12 লসাগু কত? 24। তাহলে 24 দিনে করতে পারে। কারণ 24-এর মধ্যে 8 ভাগ হবে 3 বার, 12 ভাগ হবে 2 বার, বিয়োগফল কত? 1। সুতরাং এই দুটো লসাগু করলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে দুজনে করবে কতদিনে? 24 দিনে। অথবা আমরা যেভাবে ফর্মুলা দিতে পারো, উপরে লিখবে 8 × 12, 8 × কত? 12, নিচে 8 + 12 মানে 20। কাটাকাটি করলে উত্তর পেয়ে যাবো। ঠিক আছে, সরি, দুজনের থেকে একদিন বিয়োগ করতে, তাহলে 12 মাইনাস দিতে হবে 8। উপরে, ঠিক আছে, উপরে গুণ করে নিচে বিয়োগ করে দিলেও কাটাকাটি করে উত্তর হয়ে যাবে। পরের অঙ্ক, বহু ছেলে এই অঙ্কটাতে ঠকে গেছে, সহজভাবে দিয়েছে। ঠিক আছে, অঙ্কে বলা হচ্ছে A/B, A/B হচ্ছে 3:5, B/C বলা হয়েছে 7:8। উত্তরে চাওয়া হয়েছে 2A/3B 7C, এর অনুপাত চাওয়া হয়েছে। তাহলে আমরা আগে বলেছি, আবার বলছি, ঠিক আছে, বি কবার আছে? দুবার আছে, কোনাকুনি আছে, তাহলে কোনাকুনি গুণ হবে। এর ভ্যালু সোজাসুজি, সি এর ভ্যালু সোজাসুজি। তাহলে এ, বি এবং সি এর অনুপাত কি হবে? তাহলে এর ভ্যালু পাবো সোজাসুজি গুণ করে 3 7 কত? 21। বি এর ভ্যালু কোনাকুনি গুণ করলে পাবো 5 7 কত? 35। সি এর ভ্যালু কত পাবো? 5 8 কত? 40। 21 35 এবং 40 কাটাকাটি আর হবে না।
বি দুবার আছে, কোনাকুনি আছে, তার নিজের ভ্যালু প্রকাশ করলো, কোনাকুনি গুণ করে আমার 5,35। তাহলে বি যদি কোনাকুনি গুণ করে এ এবং সি সোজাসুজি গুণ করে ভ্যালু প্রকাশ করবে, যেভাবেই হোক না কেন। তাহলে A:B:C কত হলো? 21:35:40। তাহলে 2A সমান কত হবে? তাহলে 21 গুণ 2 কত? 42। বি কত? 3 × 35 কত? 105। 7C কত? 4 × 7 কত? 28। অঙ্কটা করে দেখা যাচ্ছে অপশন এতে এই উত্তর আছে 42, 105, 208। কিন্তু এই সংখ্যাগুলো কত দিয়ে কাটবে? 7 দিয়ে কাটবে সব সংখ্যা। তাহলে 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 6। 7 15 কত? 105। আর 7 দিয়ে কাটলে কত? 4 7 8। সেই উত্তরটা আছে অপশন সি তে, 6:15:40। এটাও আছে, এটাও আছে। উত্তর কোনটা হবে? রেশিও মানে কেটে ছোট করে উত্তর বলতে হবে, এই উত্তরটা দিলে হবে না। তাহলে অনেকে এই উত্তরটা দেখেই কিন্তু উত্তর মেরে দেবে। সাবধান, অঙ্কের উত্তর দেখে করবে। পরের প্রশ্ন, এ এবং বি একটা কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি 15 দিনে করতে পারে, সি এবং এ 20 দিনে করতে পারে। এ একা ওই কাজটি কত দিনে করবে? অঙ্কে যেটা বলেছে এ আর বি, এ বি করতে পারে কদিনে বলেছে? 12 দিন। বি আর সি করতে পারে কদিনে? 15 দিন। এ আর সি করতে পারে কদিনে? 20 দিন। উত্তরে চেয়েছে এ করবে কতদিন? ঠিক আছে, এই 12, 15 এবং 20 লসাগু কত? 60। 60 লিখে ফেললাম। তাহলে এটা 5। 15টা 60 করলে কত? 4। 20টা 60 করলে কত? কার ভ্যালুটা চেয়েছে? এর ভ্যালু। তাহলে টোটাল লসাগু যখন করে ফেলেছি 60, মানে মোট কাজ হলো 60। কারটা চেয়েছে? এরটা চেয়েছে। তাহলে এ দুটো এখানে আছে, তাহলে এই দুটোকে যোগ করে বাকিটাকে বিয়োগ করে দাও। তাহলে 5 আর 3 যোগ করলে কত? 8 থেকে 4 বিয়োগ করলে কত? 4। তার মানে দুটো করে 4টে কাজ, তাহলে একটা করে দুটো কাজ। তাহলে 60টা কাজ দুটো করে করলে কদিন লাগবে? 30 দিন। তাহলে করবে কদিনে? 30। যেটা বললাম আবার বলছি, টপ করে এই 15, 12, 15 এবং 20 লসাগু করে ফেললাম 60, মানে মোট কাজ কত? 60টা। ওই কাজটা করবে কতদিন? তাহলে 12টাকে যদি 60 করি, তাহলে 5 12 60, 4 15 60, 3 20 লিখে ফেললাম। তার মানে এবি করে কটা? 5টা। আর এসি করে কটা? 3টে। তাহলে এখান থেকে যদি আমরা বিসিটা বাদ দিয়ে দিই, তাহলে বিসির কাজটা চলে যায়। থাকে কটা? দুটো এর কাজ। তাহলে 5 3 8, 8 থেকে 4 বিয়োগ করে যে 4 পেলাম, সেটা হচ্ছে দুটো এর কাজ 4। তাহলে একটা করে কটা? দুটো করে কাজ। 60টা কাজ দুটো করে করলে কদিন লাগবে? 30 দিন লাগবে। যদি এটা বি চাইতো তাহলে কি উত্তর হতো? আমরা একবার দেখে নিই। তাহলে মোট কাজ কটা? 60টা। বি কোথায় কোথায় আছে দেখো। তাহলে বি এই দুটো দেখো, তাহলে এই দুটো যোগ করে বাকিটা বিয়োগ করবে। তাহলে 5 4 কত? 9। 9 থেকে 3 বিয়োগ করলে কত? 6। তাহলে দুটো বি করে 6, তাহলে একটা বি করবে কটা? 3। তাহলে 60কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? যদি চাইতো সি, তাহলে মোট কাজ কটা? 60টা। সি কোন দুটোতে আছে? এই দুটোতে আছে, এই দুটো যোগ করো। 5 4 3 কত? 7। 7 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে দুটো সি করে, দুটো একটা সি করে কটা? একটা। 60টা কাজ একটা করে করলে কদিন লাগবে? 60। সব উত্তর বেরিয়ে গেছে। একটু খেয়াল করো, আমি এরিথমেটিকের এ টু জেড সব ভালো করে চ্যাপ্টার ওয়াইজ করে দেবো। সেই ভিডিওগুলো আমি পরে প্রকাশ করছি আস্তে আস্তে। পরের অঙ্ক, আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, তার ঘন্টায় গতিবেগ কত? 2 মিনিট 30 সেকেন্ড মানে হচ্ছে 2.5 মিনিট, এরকম দেখো। তাহলে 2.5 মিনিট, তার মানে 5/2 মিনিট। 5/2 মিনিটে কত যায়? 2.5 মিনিট থাকলেই হতো, 5/2 লিখতে হবে না। তাহলে 2.5 মিনিটে কত যায়? 300 মিটার। তাহলে 10 মিনিটে কত যাবে? 4 গুণ করে দিয়েছি। 4 3 কত? 1200 মিটার। 60 মিনিটে কত যাবে? আর একটা 6 গুণ করে দেবো। তাহলে 6 বার কত? 72, মানে 7200 মিটার যাবে। এটা এক চান্সে যদি আমরা পারতাম, ঠিক আছে, এটা কত গুণ আছে? 24 গুণ আছে, 3 24 72 হয়ে যাবে। কিন্তু আমরা ওটা করতে পারবো না, তোমাদের পক্ষে অসুবিধা। আবার বলছি, তাহলে 2.5 মিনিটে কত যায়? 2 মিনিট 30 সেকেন্ড, মানে 2.5 মিনিটে যায় 300 মিটার। তাহলে 10 মিনিটে কত যাবে? তাহলে কত গুণ? 4 গুণ, 4 3 কত? 1200 মিটার। 10 মিনিটে যদি 1200 মিটার যায়, 60 মিনিটে কত যাবে? আরো একটা 6 গুণ করে দিলাম, সবার কত? 7200 মিটার। তার মানে 7.2 কিলোমিটার। পরের অঙ্ক, দুটি পাত্র যথাক্রমে 3:2, 5:6:5 অনুপাতে দুধ ও জলের মিশ্রণে ভরা আছে। ওই কোন অনুপাতে ওই মিশ্রণ দুটি মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে 4:3। তাহলে মিল্ক এবং ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার। তাহলে প্রথম পাত্রে দুধ এবং জলের অনুপাত বলা হচ্ছে 3:2। দ্বিতীয় পাত্রে হচ্ছে, এ পাত্রে 3:2, বি পাত্রে বলা হচ্ছে কত? 6:5। দুটো পাত্র থেকে কি অনুপাতে মেশালে আমাদের অনুপাত হবে কত বলেছে? অনুপাত হবে 4:3। তাহলে তৃতীয় পাত্রে হতে হবে 4:3। অনেক পদ্ধতি আছে, অনেকভাবেই আমরা করতে পারি। একটু সহজ পদ্ধতিতে বলবো, ঠিক আছে? তাহলে এখানে অনুপাত সমষ্টি কত? 5।
এখানে অনুপাত সংখ্যা কত? 6 5 11। এখানে অনুপাত সংখ্যা কত? 4। দুধ এবং জল, এখানে অপেক্ষাকৃত দুধ বেশি আছে, জল কম আছে। যেটা কম আছে সেটা দিয়ে উত্তর করবো। তাহলে আমাদের আমরা কি দিয়ে অঙ্ক করবো? জল দিয়ে অঙ্ক করবো, ওয়াটার দিয়ে অঙ্ক করবো। প্রথম পাত্রে জল আছে কত? 5 ভাগের মধ্যে 2 ভাগ, মানে 2/5, 2/5। দ্বিতীয় পাত্রে আছে কত? 11-র মধ্যে 5, মানে 5/11। আর হতে হবে কত? 7 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে হতে হবে 3/কত? এটাকে অ্যালিগেশন করলেই হয়ে যাবে। কিন্তু অনেকে দেখে একটু অবাক হচ্ছে, ঠিক আছে এবার করবো কি করে? মনে রাখতে হবে যেখানে যাবো তার উপরের সংখ্যা নেব, বাকিটা নিচের সংখ্যা নিয়ে গুণ করে দেবো। আবার বলছি, যেখানে যাবো তার উপরের সংখ্যা নেব, সেই যে সংখ্যার উপরে নেবো অন্য দুটো সংখ্যা নিচের সংখ্যা নিয়ে গুণ করে দেবো। তাহলে এটাকে পূর্ণ সংখ্যা আনতে গেলে এর উপরে 2, এদের নিচে হচ্ছে 11 এবং 7। 7 11 77, 77 কিন্তু 2 কত? 154। এখানে যাচ্ছি, তাহলে এর উপরের সংখ্যা নেব কত? 5, আর এদের দুজনের নিচের সংখ্যা, তাহলে 5 5 25, 7 25 কত? 175। আর এখানে আসছি 3 উপরে, আর 5 5 11 কত? 55, 3 55 কত? 165। তাহলে আবার বললাম, যেখানে যাচ্ছি তার উপরের সংখ্যা নিচ্ছি, বাকি দুটো সংখ্যার নিচের অঙ্কটা নিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 154 আর 65 বিয়োগফল কত? 11। 75 এবং 65 বিয়োগফল কত? 10। তাহলে কি অনুপাতে মেশাতে হবে? 10 স্কয়ার। একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার গতিতে, বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার গতিতে অতিক্রম করে, বাসের গড় গতি কত? তাহলে রাস্তাটাকে সমান দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অর্ধেকটা রাস্তা গেছে 40 কিলোমিটার বেগে, d/2 লিখলাম প্রথম অর্ধেকটা রাস্তা। পরের অর্ধেকটা রাস্তা মানে ডিস্টেন্সের হাফ গেল 60 কিলোমিটার দূর। রাস্তা দুটো যেহেতু ডিস্টেন্স সমান আছে, এই জন্য এখানে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা লাগবে, সবাই জানো নিশ্চয়ই। এখানে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা লাগবে 2xy বাই হচ্ছে x প্লাস। কিন্তু সময় দুটো যদি সমান হতো তাহলে যোগ করে 2 দ্বারা ভাগ করে 50 উত্তর হয়ে যেত। আবার বলছি এখানে ডিস্টেন্স দুটো সমান ছিল, সেজন্য এই ফর্মুলা লাগবে। যদি সময় সমান হতো তাহলে যোগ করে 2 দ্বারা ভাগ করতে। তাহলে এখানে যেহেতু ডিস্টেন্স সমান আছে সেহেতু এই ফর্মুলা লাগবে। তাহলে ওপরে লিখবো, তাহলে 2 ইন্টু কত? 2 ইন্টু 40, আর একটা গতি কত? 60, আর নিচে দুটো গতি যোগ করে মানে 1। শূন্য দুটো ক্যান্সেল হয়ে গিয়ে 4 6 24 মানে কত? 8। তাহলে এখানে গতি কত ছিল? 48 কিলোমিটার। পরের অঙ্ক, একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রয় করে এক ব্যক্তি 10% লাভ করে, একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে? তাহলে যে দামে বিক্রি করেছি তাতে লাভ হচ্ছে কত? 10%। তাহলে আমরা এখানে সেলিং প্রাইস লিখি, ঠিক আছে। প্রফিট কত হচ্ছিল? 10%। প্রফিটটা এখানে লিখি 10%। প্রফিট হচ্ছিল 10%, তার মানে সেলিং প্রাইস কত ছিল? 110। 110%। এবার সেলিং প্রাইসটা ডবল হয়েছে, এই ডবল করলে কত? 200। তাহলে কেনা দাম তো কস্ট প্রাইস সবসময় কত পার্সেন্ট? 100%। 100 কেনা, 110 বিক্রি, লাভ হচ্ছিল 10। এবার 100 কেনা 220 বিক্রি, তার লাভ হচ্ছে কত? 120। লাভের হার কত হবে? 120%। বলা হচ্ছে বিক্রি দাম দ্বিগুণ করতে হবে। প্রথমে যে দামে বিক্রি করছিলাম 10% লাভ ছিল, 10% লাভে বিক্রি দাম কত হচ্ছে? 110। এবার বিক্রি দাম ডবল করে দেবো, তার মানে 220। তাহলে 100 টাকার জিনিস 220 টাকায় বিক্রি করেছি, তার লাভ হচ্ছে কত? 120%। পরের অঙ্ক, 50টি সংখ্যার গড় কত ছিল? 28। যদি দুটি সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত হবে? প্রায় অ্যাপ্রক্সিমেটলি উত্তরে চাওয়া হয়েছে। অঙ্কটা যেটা বলা হয়েছে সেটা হলো 50টা সংখ্যা আছে, এদের অ্যাভারেজ কত বলা হয়েছে? 28। এখান থেকে দুটো সংখ্যা বাদ চলে গেলে, একটা ধরো মনে করি এ আর একটা বি, একটা সংখ্যা হচ্ছে 25 আর একটা সংখ্যা কত? 35। তো দুটো সংখ্যা মিলে কত হবে? 60। তাহলে যে দুটো সংখ্যা বাদ দিয়ে দিয়েছি সে দুটো সংখ্যার যোগফল কত? 60। কিন্তু দুটো সংখ্যার যোগফল হওয়ার কথা ছিল কত? 28 গুণ 2, ঠিক আছে। অ্যাভারেজ তো 28, তো দুটো সংখ্যা বাদ দিলে তাহলে 28 গুণে 56 বাদ যাওয়ার কথা ছিল, কিন্তু বাদ চলে গেছে কত? 60, মানে অতিরিক্ত বাদ চলে গেছে কত? 4। তাহলে সংখ্যা কটা আছে? 48। 50টা সংখ্যার মধ্যে দুটো বাদ দিয়েছি, তাহলে এখনকার অ্যাভারেজটা কত হবে সেটা চাই। তাহলে এখন সংখ্যা কটা আছে? 48। হ্যাঁ না? এবারে আগের সংখ্যাগুলোর গড় কত ছিল? 28। সংখ্যাগুলোর গড় কত ছিল? 28, ঠিক আছে। এভাবে পুরো লেখা দরকার। তাহলে আমাদের সংখ্যাগুলোর গড় কত ছিল? 28 লিখে ফেললাম। আর সংখ্যাগুলো থেকে 60 বাদ যাওয়ার পর ছিল, 56 বাদ যাওয়ার পর ছিল 60 বাদ যাচ্ছে, মানে 4
বেশি চলে গেছে, মানে অ্যাভারেজটা কমে যাবে। কত কমে যাবে? ৪ কমে যাবে। কটার সংখ্যায়? ৮। তাহলে অ্যাভারেজ এতটা কমে যায়। আবার বলছি ৫০টা সংখ্যার গড় ছিল কত? ২৮। দুটো সংখ্যাকে বাদ দিয়ে দিয়েছি, একটা ২৫, একটা সরি ৩৫। যোগফল কত? ৬০। তাহলে দুটো সংখ্যা এমনি সাধারণভাবে বাদ দিলে যেত ২৮ দুগুণে ৫৬, তাহলে অ্যাভারেজ কিন্তু ওই ২৮ থেকে যেত, কিন্তু বাদ চলে গেছে ৬০। তার মানে কতটা বেশি চলে গেছে? ৪। মানে ৪ কমে যাচ্ছে টোটালের উপরে কটা সংখ্যাতে? ৪৮ সংখ্যাতে। তাহলে অ্যাভারেজ এতটা নেমে যাবে। তাহলে আমরা ২৮ লিখে ফেললাম, আর ৪/৪৮ মানে ১/১২। ১/১২ মানে প্রায় কত? 0.08। তাহলে এটাকে ভাগ করলে এটা পেলাম। তাহলে ২৮ থেকে এটা বাদ দিলে কত পাচ্ছি? 27.092। তাহলে অ্যাভারেজ কত হবে? 27.92 এখনকার অ্যাভারেজ। পরের অঙ্ক, একটি ব্যবসায়ী এ, বি এবং সি যথাক্রমে 26,000, 34,000 এবং 10,000 টাকা বিনিয়োগ করে বছরের শেষে ৩৫০০ টাকা লাভ হলে বি এর লাভের অংশ কত? তাহলে এখানে সময়ের কোনো ব্যাপার নেই, যেভাবে টাকা দিয়ে ইনভেস্ট করেছে সেভাবেই লাভ পাবে। তাহলে এ, বি এবং সি এর টাকার অনুপাত কত? এ, বি এবং সি যেভাবে টাকা দিয়েছে সেইভাবে লাভ পাবে। টাকা দিয়েছে 26,000, 34,000 এবং 10,000। ওই হাজারগুলো বাদ দাও, তাহলে দেখো 26, 34 আর কত? এগুলোকে যদি 2 দিয়ে আমরা কাটি কত পাচ্ছি? 13, 17, কত? 13, 17, 30 পাচ্ছি কত? 35। 35 টাকা লাভ হলে বি পাবে কত? 17 টাকা। লাভ হয়েছিল কত? 3500 টাকা। 3500 টাকা লাভ হলে বি পাবে 17। পরের অঙ্ক, 100টি পেন্সিল বিক্রি করে এক দোকানদার 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের অংশ কত? তাহলে মনে করি একটা পেন্সিল বিক্রি করেছিল 1 টাকায়, তাহলে 100টা পেন্সিল বিক্রি দাম কত ছিল? তাহলে 100টা পেন্সিলের বিক্রি দাম ছিল নিশ্চয়ই 100 টাকা। তার মধ্যে লাভ হয়েছিল 20টা পেন্সিলের দাম, তার মানে 20 টাকা লাভ হয়েছিল। তাহলে 100 টাকায় বিক্রি, 20 টাকা লাভ, তাহলে কেনা দাম কত ছিল? নিশ্চয়ই 80 টাকা। তাহলে তার লাভ হয়েছিল, লাভের হার চেয়েছে। তাহলে 20 টাকা লাভ হলো ক টাকার উপরে? 100 টাকা না 80 টাকা? তাহলে 80 টাকার উপরে। তার মানে কত অঙ্ক? 1/4 অঙ্ক। 1/4 মানে কত পার্সেন্ট? 25%। লাভের হার কত ছিল? 25%। পরের অঙ্ক, রাজু ও পরম, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে। রাজু এবং পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিলোমিটার বেগে ঘন্টায় উত্তর দিকে এবং ঠিক আছে, পরম 30 কিলোমিটার ঘন্টায় গতিবেগে দক্ষিণ দিকে যাত্রা করে। 60 মিনিট পর রাজু এবং পরমের দূরত্ব কত? তাহলে রাজু এবং পরম দুজনে এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে ছিল। রাজু উত্তর দিকে চলে গেল। রাজুর গতি কত বলেছে? 20 কিলোমিটার। রাজুর গতি। আর এই পরম দক্ষিণ দিকে গেল, এর গতি বলা হয়েছে 30 কিলোমিটার। 1 ঘন্টা 60 মিনিট পর, 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা পর রাজু চলে গেছে 20 কিলোমিটার এদিকে, আর পরম চলে গেছে এদিকে 30 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা পরে দুজনের দূরত্ব কত? 30, 20 কত? 50 কিলোমিটার। পরের অঙ্ক, 3 বছরের জন্য 5% হারে বার্ষিক 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? এই অঙ্কটা আমি ছেলেদের বারে বারে বলি মুখস্থ রাখ, ঠিক আছে। এখানে টাকা কত দিয়েছিল? প্রিন্সিপাল কত ছিল? 8,000 টাকা, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট কত বলছে? 5%। টাইম দিয়েছে কত? 3 বছর। তাহলে উত্তরে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত টাকা হবে? তাহলে সুদের হার 5% ছিল, মানে 1/কত? 20 অঙ্ক। তার মানে 20 টাকা যদি রাখি আমরা, বছরের শেষে কত হয়ে যাবে? 21 টাকা। এভাবে ক বছর রেখেছিলাম? 3 বছর। তাহলে 20 কিউব কত? 8,000। 21 কিউব কত? 9,261। তাহলে মাঝপথে কম্পাউন্ড ইন্টারেস্ট ক টাকা হলো? 1261। 1200 কত? সিম্পল ইন্টারেস্ট ক টাকা হবে? 1200 টাকা। সিম্পল ইন্টারেস্ট কত? 8,000 টাকার 5% কত? 400 টাকা। 3 বছরে 1200 টাকা। 1200 তাহলে সিম্পল ইন্টারেস্ট ক টাকা? 1200 টাকা। তাহলে ডিফারেন্স ক টাকা? এই ডিফারেন্সটা দেওয়া হয়েছে। ডিফারেন্স কত হবে? 103 টাকা। পরের প্রশ্ন, যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, মনে করো 10, কত ছিল? 10, 30% বাড়বে। কত পার্সেন্ট বাড়বে? 30%। তাহলে এখানে লিখি 60, আর এখানে লিখি এই যে
সাইডটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। এরিয়াটা কি দ্বারা প্রকাশ করি? এ স্কোয়ার দ্বারা প্রকাশ করি। এ স্কোয়ার দ্বারা এরিয়া প্রকাশ করি। তাহলে সাইড হচ্ছে এ আর এরিয়া হলো এর স্কোয়ার। তো সাইড কত মনে করছি? 10। এর ভ্যালু যদি 10 হয় তাহলে এ স্কোয়ার কত হবে? 100। এটা 30% বেড়েছে। তাহলে 10 এর 30% মানে 3 বেড়েছে। তাহলে 10 ছিল আর 3 বেড়েছে। তাহলে কত হলো? 13। 13 স্কোয়ার কত? 169। তাহলে ছিল এরিয়া 100 হয়েছে 169, তাহলে কত বেড়েছে? 69% বেড়েছে। অথবা আমরা যে দুবার যদি বাড়ে, দুবার একই রেটে বাড়ে, মানে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ বেড়েছে, তাহলে ফর্মুলা হচ্ছে 2a প্লাস a স্কোয়ার বাই 100। এই ফর্মুলাতেও দিয়ে দিলে উত্তর হবে। তাহলে এর ভ্যালু কত বলছে? 30। তাহলে এর ভ্যালু এখানে কত আছে? 30। তাহলে 2a কত হবে? ঠিক আছে, 2a হচ্ছে তাহলে 60। আর এই 30 ইন্টু 30 বাই 100, তার মানে কত? 9। তো বাড়বে কত? 69%। যেভাবে বোঝো সেভাবেই করো। ঠিক আছে। পরের অঙ্ক, 6টি পর্যবেক্ষণের গড় 45.5। যদি পরবর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয়, তাহলে নতুন গড় হবে 47। নতুন পর্যবেক্ষণ কত? তাহলে এখানে লিখলাম নাম্বার, এখানে লিখলাম অ্যাভারেজ। 6টা পর্যবেক্ষণের গড় কত ছিল? 6টা সংখ্যার গড় মনে করি কত? 45.5। একটা নতুন সংখ্যা যোগ করা হলো, মনে করো কি, পিটা এর সঙ্গে যোগ করা হলো, এবং কটা সংখ্যা হয়ে গেল? 7টা সংখ্যা। অ্যাভারেজ কত হয়েছে? 47। তাহলে পি এর ভ্যালুটা কত? তাহলে মনে করো 6 জন ছিল, ঠিক আছে, 6 জন ছিল, 10 মিনিট টাকা বাদ দাও, 455 টাকা ছিল, এখন হয়েছে 470 টাকা। তাহলে পি কত টাকা এনেছিল? তাহলে পি নিজের কাছে রেখে দিয়েছে কত? 470। আর যাদের ছিল 455 তাদের হয়েছে 470, মানে ক টাকা করে দিয়েছে? 15 টাকা করে দিয়েছে। কজনকে দিয়েছে? 6 জনকে দিয়েছে। 6 15 কত? 90। তাহলে 470 প্লাস কত? 90। তাহলে যোগ করলে কত হচ্ছে? 560। তাহলে এই 10 মিটারটা ছিল, এখানে দিয়ে দাও। তাহলে আমাদের পি এর ভ্যালু কত হলো? 56। আবার বলছি, 6টার অ্যাভারেজ কত ছিল? এই 7টার অ্যাভারেজ ছিল এই। তাহলে এই যেটা নতুন সংখ্যা এসছে সেটা কত? তাহলে এখনকার অ্যাভারেজ কত? 470 মনে করলাম। তাহলে এ নিজের কাছে রাখলো কত? 470। আর এদের ছিল 455, হয়েছে 470, মানে কত করে দিয়েছে? 15 করে দিয়েছে। কজনকে দিয়েছে? সরি, 6 জনকে দিয়েছে। কজনকে দিয়েছে? 6 জনকে দিয়েছে। 6 15 কত? 90। তাহলে নিজের কাছে রাখলো 470 টাকা, আর ওদেরকে দিল 90 টাকা। তাহলে এনেছিল নিশ্চয়ই 560 টাকা। তাহলে এখানে 10 মিনিট দিয়ে দাও, কত হলো? 56। পরের অঙ্ক, একটি বাইক, ভ্যান এবং লরির গতির অনুপাত 5:3:5:2। ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টা 360 কিলোমিটার অতিক্রম করে। বাইক ও ভ্যানের গতির গড় গতি একত্রে কত? তাহলে একটা বাইক, একটা ভ্যান, আর একটা হচ্ছে লরি, তিনটের গতির অনুপাত বলা হয়েছে 3:5:2। ঠিক আছে। চালাকি করা হয়েছে অঙ্কের মাঝখানে, বলা হচ্ছে ভ্যানের গতিটা লরির গতি কত? 250%। তার 2 এর আড়াই গুণ তো 5, তার মানে আড়াই গুণ মানে 250%। ওটা তো আর বলার দরকার ছিল না। এবারে লরির গতি বলা হচ্ছে, লরিটা 12 ঘন্টায় যাচ্ছে 360। লরি 12 ঘন্টায় যাচ্ছে 360 কিলোমিটার, লরিটা গেল ক ঘন্টায়? 12 ঘন্টা। তাহলে ভাগ করলে কত পাচ্ছি? কি পাচ্ছি? লরির গতি কত ছিল? 30 কিলোমিটার। উত্তরে চেয়েছে নাকি বাইক এবং ভ্যানের গতির গড় চেয়েছে। তো 3 এবং 5-এর গড় কত? 3 এবং 5-এর গড় তো 4। 5 3 8/2 মানে 4। 2 যদি 30 হয়, 4টা কত হবে? 360। তাহলে লরি এবং ভ্যানের গতির, সরি, বাইক এবং ভ্যানের গতির অনুপাত গড় কত হবে? 60। আবার অঙ্কটা বলছি, অঙ্কে বলেছে বাইক, ভ্যান এবং লরির গতির অনুপাত 3:5:2। চালাকি করে আর একটা বলে দিয়েছে ভাবার জন্য, যে ভ্যানের গতি লরির গতির 250%। আড়াই গুণ মানেই তো 250%। ওটা তো বলার দরকার ছিল না, কিন্তু বলেছে বিভ্রান্ত করার জন্য। পরে বলে দিয়েছে এই লরিটা 12 ঘন্টায় গেছিল কত? 360। কারণ 12 ঘন্টায় 360 গেলে গতি কত? 30 কিলোমিটার। এবারে যে ভ্যান এবং বাইক এবং ভ্যানের গড় গতি কত? তাহলে একটার গতি 3, একটার গতি 5, তাহলে এদের অ্যাভারেজ কত? নিশ্চয়ই 4। তাহলে দুইটা যদি 60 হয়, তাহলে 4টা কত? নিশ্চয়ই। দুইটা যদি 30 হয়, তাহলে 4টা কত? নিশ্চয়ই 60। তাহলে বাইক এবং ভ্যানের গতির গড় গতি কত ছিল? 60। তাহলে এই কটা অঙ্ক করে দিলাম। পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো করে দেবো। ঠিক আছে। তবে এটা, এই ভিডিওতে অঙ্ক কিন্তু শেখার জন্য নয়। অঙ্কটা আমরা অনেক তাড়াতাড়ি করতে পারি, সেটা একটু দেখানো মোটামুটি করে। অঙ্কটাকে একটু ভালো করে শিখলে আরো অনেক বেশি তাড়াতাড়ি আমরা করতে পারবো। আমি তোমাদের চেয়েছি, ঠিক আছে, আবার বলছি, যারা ভালো অঙ্ক করতে পারে তাদের কাছে এগুলো কিছুই নয়।
ঠিক আছে? কিন্তু যারা অঙ্ক যাদের একটু বুঝতে অসুবিধা, আমি তাদের জন্য সহায়ক হিসেবে, ঠিক আছে, চাই একটু সহজভাবে করতে। এই জন্য সহজ, আমার মনে হয়েছে যেটা সহজ পদ্ধতিতে করে দিলাম। একটা অঙ্ক বহুভাবে করা যেতে পারে, ঠিক আছে? যাকে অঙ্কগুলো করে দিলাম, এগুলো তোমরা একটু এগুলোকে লক্ষ্য করবে, ঠিক আছে? আরো বাকি অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তাহলে এখন এই পর্যন্ত।